অফিসের ছুটির দিনে আমি আর কিশোরী বরাবরের মতোই বেরিয়ে পড়েছিলাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। মোড়ের মাথায় তেলে ভাজার দোকান থেকে গোটা কয়েক তেলে ভাজা আর জিলিপি কিনে নিলাম। গতবার গিয়ে দেখেছিলাম তারানাথের মেয়ে চারি এসেছে, বেশ কিছুদিন থাকবে এখানে। আসলে আমার এবং কিশোরীর দাদু হওয়ার সময় এসেছে, সেই কারণবশত চারি এখন এখানেই থাকবে। তাছাড়াও চারিমা গরম গরম জিলিপি খেতে খুব ভালোবাসে। তেলে ভাজা ও জিলিপির যথার্থ মূল্য দোকানদারকে দিয়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে যাব, এমন সময় দেখি কিশোরী আমার দিকে এক আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওর দিকে উদ্দেশ্য করে বললাম, কি হে কিশোরী, এমন ভাবে হাঁ করে কি দেখছো বলো তো? আরে চলো, দেরি হয়ে যাবে তো নাকি? তা ভায়া, তুমি কি আজ তারানাথের বাড়ি তেলে ভাজা আর জিলিপি খেতেই যাচ্ছ? গল্প শুনবে না বুঝি? মানে, এমন কথা বলার কারণ? আরে ভায়া, ওই কড়া পাকের পাসিং শো ছাড়া আজ পর্যন্ত কোন গল্প উনি আমাদের শুনিয়েছেন? হ্যাঁ, তা তুমি মন্দ বলনি। হ্যাঁ, ওই কড়া পাকের পাসিং শোই হলো তারানাথের অতীতে স্মৃতি দরজার চাবিকাঠি। তা তুমি একটু অপেক্ষা করো, আমি বরং পাসিং শোটা কিনে নিয়ে আসি। কিশোরীর পাসিং শো নেওয়া হলে আমরা রওনা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মিনিট খানেক পর গিয়ে পৌঁছালাম ঠাকুরমশাইয়ের বাড়ির সম্মুখে। কোনো বিলাসবহুল বা কোনো উচ্চ মধ্যবিত্ত বাড়ি না হলেও এ বাড়ির সম্মুখে আসা মাত্রই মনের ভেতরে এক অদ্ভুত রকমের দৈবিক প্রসন্নতা অনুভব করা যায়। সেই কারণেই আমাদের বারবার এখানে ছুটে আসা। আমি আর কিশোরী লোহার গেটটা খুলে ভেতরে প্রবেশ করতে যাব, এমন সময় দেখি এক প্রাপ্তবয়স্ক যুবক এবং এক বিবাহিত মহিলা ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজা থেকে বেরিয়ে আসছে। আমিও কিশোরী তাদের দেখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলাম, কারণ সেই বিবাহিত মহিলা ছিল অত্যন্ত পরমা সুন্দরী এক নারী এবং সেই যুবকটি ছিল তেমনই সুপুরুষ। সম্ভবত তারা সদ্য বিবাহিত দম্পতি ছিল। তাদের দিকে দেখে মনে হয়েছিল এ যেন সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব ও দেবী অন্নপূর্ণার জুটি। আমাদের দেখে সেই দম্পতি অতি ভদ্রতার সাথে নমস্কার করল। আমরাও তাদের প্রতি নমস্কার করলাম। এরপর তারা তাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিল। তারপর দেখি চারি এক গাল হাসি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। কতদিন পর আবার এলেন? হ্যাঁ রে মা, কাজের চাপে অনেক দিন হলো আর আসা হয়নি। তা তোর শরীর কেমন আছে এখন? আমার শরীর ভালো আছে কাকাবাবু, আপনারা ভেতরে আসুন, বাবা ঘরেই আছেন। আমি তেলে ভাজা আর জিলেপির প্যাকেটটা চারির হাতে দিয়ে বললাম, সে না হয় যাচ্ছি, তার আগে এগুলো তুই নিয়ে দেখি। এতে তেলে ভাজা আর তোর পছন্দের জিলেপি আছে, তুই খাস কিন্তু মা, কেমন? এই বলে কিশোরীকে সাথে নিয়ে গেলাম তারানাথের ঘরের দিকে। গিয়ে দেখি তারানাথ তখন তক্তপোষে বসে বসে কি যেন ভাবছে আর মৃদু মৃদু হাসছে। আমরা তার ঘরে প্রবেশ করছি দেখা মাত্রই আমাদের উদ্দেশ্যে বললেন, আরে এসো এসো, আজ কতদিন পর এলে তোমরা। তা বলি, এতদিন পর এই বুড়োটাকে মনে পড়লো তোমাদের? আরে না না ঠাকুরমশাই, আপনি এরকম ভাবে বলবেন না। আজ পর্যন্ত যা যা গল্প আমরা আপনার কাছ থেকে শুনেছি তা সবই আমাদের মনের গহীনেই আছে। কি হে বিভূতি, বলো না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ ভাইয়া। কাজের চাপে এদিক পানে কয়েকদিন যাবত আসা হয় না, তাই কাজের চাপ একটু কম হতেই আমরা আপনার কাছে চলে এসেছি। আর আপনি কিনা এইরকম ভেবে বসলেন। আরে না না, তোমাদের আর লজ্জা পেতে হবে না। এই বুড়োটা কি তোমাদের সাথে একটু মজাও করতে পারবে না বুঝি? অনেকটা পথ হেঁটে এসেছো, এবার একটু বসো দেখি। আচ্ছা ঠাকুরমশাই, কিছু মনে না করলে একটা কথা জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলো। আমরা আসার পূর্বে যারা এসেছিল, মানে অর্থাৎ ওই দম্পতিটি, ওরা কি আপনার কেউ আত্মীয় হয় নাকি? হ্যাঁ, তাছাড়াও আপনাকে আজ বেশ আনন্দিত দেখাচ্ছে। হ্যাঁ, এক কথায় আত্মীয় বলতে পারো। এক ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের পরিবারের সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়, আর সেই থেকেই বেশ ভালো রকমের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু ঠাকুরমশাই, এ ধরনের কোনো ঘটনার কথা আগে কোনোদিন আমাদের তো আপনি বলেননি। না না, এ ঘটনার কথা আমি তোমাদের এর আগে বলিনি।
ঠাকুরমশাই, তাহলে এই ঘটনার কথাই আজ আমাদের শোনান না। আচ্ছা, বেশ বেশ, তবে তাই হবে। তার আগে কিছু মুখে দাও দেখি। চারিমা, কাকা বাবুদের জন্য কিছু খাবারের ব্যবস্থা কর মা। তোমরা একটু বসো, আমি বরং ও ঘর থেকে হুঁকোটা সেজে আনি। ঠাকুরমশাই, আজ বরং হুঁকোটা একটু বিশ্রাম নিক। আপনার জন্য আজ এটা নিয়ে এসেছি। এই বলে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। এরপর খস শব্দে অগ্নি সংযোগ করে পাসিং শোয়ের টান দিতে দিতে এক গভীর চিন্তায় মগ্ন হলেন ঠাকুরমশাই। ততক্ষণে চারিমা আমাদের জন্য গরম চা আর তেলে ভাজা সহযোগে মুড়ি এবং সঙ্গে জিলিপি নিয়ে এসেছে। তারপর আমরাও সেগুলিকে সদ্গতি করলাম। আমি তখন ভব ঘুরে জীবন কাটাচ্ছি। নিত্যদিন বেরিয়ে পড়তাম অনির্দিষ্টের উদ্দেশ্যে। বিভিন্ন মানুষের সাথে আমার আলাপ এবং কত অলৌকিক অভিজ্ঞতার সাথে আমার পরিচয় ঘটেছে। এমনই একদিন গিয়ে পৌঁছালাম বীরভূমের নলহাটি গ্রামে। তোমরা তো জানোই বীরভূম অতি পবিত্র একটি স্থান। এই স্থানে দেবীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়েছিল দ্বারকা নদীর পূর্ব পারে। সেখানে আজ তারাপীঠ অবস্থিত। এই স্থানকে ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ হিসেবে ধরা হয়ে থাকে। আর আছে নলহাটেশ্বরী মন্দির। আমি পথ চলতে চলতে ওই মন্দিরে গিয়ে পৌঁছালাম। মন্দিরে গিয়ে দেবীকে দর্শন করে পাশের একটি গাছতলার নিচে বসে কিছুটা বিশ্রাম করছিলাম। এমন সময় দেখি একটা সুসজ্জিত ঘোড়ার গাড়ি ডান দিকের রাস্তা ধরে এগিয়ে আসছে। আমি যে গাছতলার নিচে বসে বিশ্রাম করছিলাম, ঘোড়ার গাড়িটি সেইখানে এসেই থামল। তারপর প্রায় ঊর্ধ্ববয়স্ক একজন লোক গাড়ি থেকে নামল। তার পরনের সাজসজ্জা দেখে আমার বুঝতে বাকি রইল না যে সে কোনো জমিদার বাড়ির লোক। হঠাৎ দেখি সেই লোকটি আমাকে অনুসরণ করে এদিক পানেই আসছে। আমার সম্মুখে এসে নমস্কারের সহিত বলল, নমস্কার। আচ্ছা বাবা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ নিশ্চয়ই, কি জানতে চান বলুন। আপনি কি তারানাথ চক্রবর্তী? হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। কেন বলুন তো? হে ঈশ্বর, আমি এতক্ষণ পরে স্বস্তি পেলাম। আমি সঠিক মানুষের কাছেই তাহলে পৌঁছতে পেরেছি। লোকটিকে দেখলাম নলহাটেশ্বরী মন্দিরের দিকে নমস্কাররত হয়ে এইসব কথা বলতে লাগলো। তারপর আমার দিকে ঘুরে বলল, আমার নাম যদুনাথ গোস্বামী। আমি রামচন্দ্রপুরের জমিদার বাড়ি থেকে আসছি। জমিদার রুদ্রনারায়ণ রায়ের আমি একমাত্র নায়েব। জমিদার বাবু লোক মুখে আপনার এই গ্রামে আসার কথা শুনেই এতটুকু সময় বিলম্ব না করেই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। লোকটি এক নিঃশ্বাসে এতগুলো কথা একভাবেই বলে গেল। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু আপনার আসার কারণ তো এখনো আমার কাছে স্পষ্ট হলো না নায়েব মশাই। আপনি কি কারণে আমার কাছে ছুটে এসেছেন সেটা যদি দয়া করে বলতেন। হ্যাঁ বাবা, বলবো। আমি আপনাকে সবই বলবো। জমিদার মশাইয়ের ২ পুত্র, জ্যেষ্ঠ পুত্রের নাম আদিশঙ্কর রায়
এবং কনিষ্ঠ পুত্রের নাম শিবশঙ্কর রায়। গত 1 মাস যাবৎ ছোট কুমার এক জটিল রোগে আক্রান্ত হয়েছে। কবিরাজ, বুদ্ধি, এমনকি বিদেশ থেকে উচ্চমানের ডাক্তার এনেও কোনো সুরাহা হয়নি। কিছুদিন আগে এক সাধু বাবা এসেছিলেন জমিদার বাড়িতে এবং ছোট কুমারকে দেখে উনি বলেন, ছোট কুমারের ওপর নাকি কোনো এক অতীব শক্তিসম্পন্ন অশরীরীর কোপ রয়েছে, আর এই কোপ যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ ছোট কুমার সুস্থ হবে না। আরও বলেন, কোনো উচ্চ মার্গের তন্ত্র সাধক ছাড়া এই কার্য সম্পন্ন হবে না। এই বলে তিনি জমিদার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। লোকমুখে আপনার কথা অনেক শুনেছি বাবা। আপনি তো মায়ের আশীর্বাদ ধন্য এক সাধক, তাই আপনার কাছে ছুটে এলাম। আপনি যদি একটি বার জমিদার বাড়িতে যান তাহলে বড় উপকৃত হতাম আমরা। আমি কথা দিচ্ছি আপনার যত্ন আত্মীর কোনো ত্রুটি হবে না। আপনি শুধু একটি বার আমার সাথে জমিদার বাড়িতে চলুন বাবা। আহা, আপনি এই রকম ভাবে বলবেন না দয়া করে। আমি অত্যন্ত এক সাধারণ সাধক মাত্র। আমাকে এই রকম ভাবে অনুরোধ করে লজ্জা দেবেন না দয়া করে। আচ্ছা বেশ, আমি যাব। আপনি যাবেন বাবা? হ্যাঁ, নিশ্চয়ই আমি যাব। এমন বিপদের দিনে মানুষের পাশে না দাঁড়াতে পারলে এই সাধক জীবনের মানে কি? আচ্ছা চলুন, আর সময় বিলম্ব না করে তাড়াতাড়ি চলুন দেখি। এই বলে আমি নায়েব মশাইয়ের ঘোড়া গাড়িতে উঠে বসলাম এবং রামচন্দ্রপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। নলহাটি গ্রাম থেকে 15-20 মিনিট লাগলো রামচন্দ্রপুরের সীমানায় পৌঁছতে। রামচন্দ্রপুরে পৌঁছতেই আমার মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। যেমন সুন্দর এই গ্রামের নাম, তেমনি সুন্দর পরিবেশ। আমরা যে পথ ধরে যাচ্ছিলাম তার 2 ধারে সবুজে ভরা ধান ক্ষেত এবং নানান ধরনের গাছপালা রয়েছে। তাদের মুক্ত বাতাসে মনের আনন্দে কত পাখিদের সুমধুর ডাক কানে ভেসে আসছে। চাতকের কাতর ধ্বনি, ঘুঘুর ক্লান্ত স্বর এই গ্রাম্য প্রকৃতির রূপকে যেন এক নতুন বাহার দিয়েছে। এর আগেও আমি অনেক গ্রামে অনেক দিন অতিবাহিত করেছি, কিন্তু এমন সুমধুর প্রাকৃতিক পরিবেশ আমার এই প্রথম দেখা। গ্রামের মেঠো পথ অতিক্রম করে জমিদার বাড়ির সম্মুখে এসে থামলো আমাদের ঘোড়ার গাড়িটি। জমিদার বাড়িটি ছিল অত্যন্ত সুবিশাল অট্টালিকা, কোনো ছোট রাজপ্রাসাদের থেকে কম নয়। আমি এর আগেও অনেক জমিদার বাড়ির অট্টালিকায় রাত্রি যাপন করেছি, তাই বিশেষ কিছু অবাক হলাম না। কিন্তু জমিদার বাড়ির সামনে যাওয়া মাত্রই আমি একটা জিনিস বেশ উপলব্ধি করতে পারলাম। নায়েব মশাইয়ের বলা সেই সাধুর কথা। আমি স্পষ্ট দেখলাম কোনো এক কালো ছায়া যেন ঘিরে রয়েছে এই সমগ্র জমিদার বাড়িটিকে। আমি এও বুঝতে পারলাম ওই ছায়ার মধ্যে এক অতৃপ্ত প্রতিহিংসার আগুন জ্বলছে। জমিদার বাড়ির উঠোনের পাশে
একটা তুলসী মঞ্চ আমার চোখে পড়ল। তুলসী মঞ্চটির মাটি ভিজে। নিত্যদিন জল অর্পণ করেন গৃহস্থের কর্ত্রীরা, কিন্তু তা সত্ত্বেও তুলসী গাছটির প্রায় মরণাপন্ন অবস্থা হয়ে এসেছে। এটা আমার কাছে অবাক করা তেমন কিছুই নয়, কারণ যে বাড়িতে অশুভ শক্তির প্রভাব পড়ে সে বাড়িতে শুভ শক্তির বিকাশ ধীরে ধীরে লুপ্ত হতে থাকে। কিন্তু তুলসী মঞ্চের নিচের দিকে চোখটা যেতেই আমি অবাক হয়েছিলাম। তুলসী মঞ্চের নিচে সারি সারি তুলসী গাছ জন্ম নিয়েছে, যা গোটা তুলসী মঞ্চকে ঘিরে রয়েছে, যেন এক শুভ শক্তি আপ্রাণ চেষ্টা করছে এই অশুভ শক্তির হাত থেকে সমগ্র জমিদার বাড়িটিকে রক্ষা করতে। এ থেকে আমি একটা বিষয় বেশ বুঝতে পারলাম যে এ বাড়িতে যেমন অশুভ শক্তির প্রভাব রয়েছে, তেমনি শুভ শক্তির প্রভাবও রয়েছে। এবং আমি এটাও বুঝতে পারলাম নায়েব মশাই আমাকে সম্পূর্ণ ঘটনা বলেননি। এমন অনেক কিছু আছে যা আমার এখনো অজানা। এই সব ভাবছি, এমন সময় দেখলাম জমিদার বাড়ি থেকে কিছু লেঠেল ও প্রায় ঊর্ধ্ববয়স্ক একজন লোক আমাদের দিকে এগিয়ে আসছেন। আমি বুঝতে পারলাম উনি হলেন জমিদার মশাই। জমিদার মশাই আমার উদ্দেশ্যে নমস্কারের সহিত বললেন, নমস্কার, আমি এই রামচন্দ্রপুরের জমিদার রুদ্রনারায়ণ রায়। আমার ছোট পুত্রের শারীরিক অবস্থা সম্বন্ধে নায়েব মশাই বোধহয় আগেই আপনাকে সবকিছু বলেছেন। হ্যাঁ, উনি প্রায় সমস্ত কিছুই বলেছেন আমাকে। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার ছোট পুত্রকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। এই পৃথিবীতে যেমন সমস্যার সৃষ্টি হয়, তেমনি তার স্বরূপ সমাধানের পথও সৃষ্টি হয়ে যায়। এই তো কালের নিয়ম। আপনি অযথা চিন্তা করবেন না। আপনি আসছেন শুনে আমি একটু স্বস্তি পেয়েছিলাম। প্রচন্ড কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। বাবা হয়ে নিজের ছেলের এই অবস্থা কিভাবে সহ্য করি বলুন তো? আহা, আপনি এত ভেঙে পড়বেন না। দেবীর কৃপায় ঠিক একটা পথ আমরা খুঁজে পেয়ে যাব। তাই যেন হয় বাবা। আচ্ছা, আপনি এবার ভেতরে চলুন, গিয়ে একটু বিশ্রাম করুন। তারপর না হয় এইসব নিয়ে আলোচনা করা যাবে। এই বলে আমরা সবাই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তারপর আমাকে একটি ঘরে নিয়ে গেলেন নায়েব মশাই। বাবা, এই হলো আপনার বিশ্রামের ঘর। আপনি একটু বিশ্রাম করুন। আমি রান্নার ঠাকুরকে বলে দিচ্ছি আপনার জল খাবারের ব্যবস্থা করতে। আপনি ততক্ষণ বিশ্রাম করুন। আহা নায়েব মশাই, আপনি দয়া করে এত ব্যস্ত হবেন না। আমি এতটাও ক্লান্ত হয়ে পড়িনি যে আমার বিশ্রামের প্রয়োজন। আর খাওয়া দাওয়া ওইসব পরে হবেক্ষণ। আপনি বরং আমাকে ছোট কুমারের ঘরে নিয়ে চলুন। আমি ওকে একটিবার দেখতে চাই। আচ্ছা বাবা, আচ্ছা, আপনার যা ইচ্ছে। চলুন। এই বলে নায়েব মশাই আমাকে ছোট কুমারের ঘরের সামনে নিয়ে গেল। দোতলার সিঁড়ি দিয়ে উঠেই প্রথম ঘরটি ছিল ছোট কুমারের থাকার ঘর। ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই একটা দমকা হাওয়া যেন
আমায় ঠেলে সরিয়ে বাইরে বের করে দিতে চাইল। আমি বেশ বুঝতে পারলাম কোনো এক অপশক্তি চাইছে না যে আমি ছোট কুমারের কাছে যাই। এমন সময় আমি এক আশ্চর্য অনুভূতি লক্ষ্য করলাম, যে অনুভূতি আমার তন্ত্র জীবনে ওই প্রথমবার হয়েছিল। কোনো এক অচেনা শক্তি আমাকে বাইরে থেকে ঠেলে ভেতরে যেতে সাহায্য করল। বাড়ির উঠোনের পাশে তুলসী মঞ্চের দৃশ্য আর ওই সময়ে বর্তমান অনুভূতি থেকে আমি বেশ নিশ্চিত হতে পারলাম যে এই বাড়িতে দুই ধরনের শক্তিরই প্রভাব রয়েছে। এক শক্তি চাইছে না আমি ঘরের ভেতরে প্রবেশ করি, কিন্তু অপর শক্তি সেটাই চাইছে। আর সেই জন্যই আমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারলাম। ঘরে প্রবেশ করা মাত্রই আমার দৃষ্টি গিয়ে পড়ল ছোট কুমারের ওপর। কি বলবো বিভূতি, ছোট কুমার যে এক জমিদার পুত্র, সেই সময় তার চেহারা দেখে বোঝাই যাচ্ছিল না। সুপুরুষ চেহারাটি ধীরে ধীরে জরাজীর্ণতে পরিবর্তন হয়েছে। চোখ যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। দেহতে হাত দিতেই আমি চমকে উঠলাম। কোন জীবিত মানুষের দেহ যে এতটা ঠান্ডা হতে পারে তা ছিল আমার ওই প্রথম দেখা। আমি নায়েব মশাইয়ের উদ্দেশ্যে বললাম, নায়েব মশাই, আপনি আমাকে 11টি দূর্বাঘাস তুলে এনে দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কেন পারবো না? সামনেই বাগান রয়েছে, আমি এক্ষুনি জোগাড় করে দিচ্ছি। কিছুক্ষণ পরেই তিনি দূর্বাঘাস সমেত ঘরে এসে হাজির হলেন। আমি ওনাকে বললাম, কিছুক্ষণের জন্য এই ঘরটিতে আমি একা থাকতে চাই। আমি যতক্ষণ না বলি কাউকে ঘরে আসতে দেবেন না দয়া করে। আচ্ছা বাবা, আপনি যেমন বলবেন। নায়েব মশাই ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম। তারপর ছোট কুমারের মাথার উপর দূর্বাঘাসগুলো রেখে চোখ বন্ধ করে দেবীর বীজ মন্ত্র বলতে লাগলাম। তারপর আমি ধ্যানস্থ অবস্থায় দেখলাম একটি মাটির ছোট্ট বাড়িতে আগুন জ্বলছে এবং সেই বাড়ি থেকে কিছু মহিলাদের আর্তনাদ ভেসে আসছে। আর সেই বাড়িটিকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের একে অপরের কথোপকথন শুনে আমি বেশ বুঝতে পারলাম যে এনাদের কারণেই বাড়িতে আগুনটা জ্বলছে। এবং বাড়িতে আগুন এনারাই লাগিয়েছে। তাদের মধ্যে একজন পুরুষকে দেখে আমার কেন জানি না চেনা মনে হলো। বীজ মন্ত্রের সাথে রূঢ় মন্ত্র যোগ করতেই আরো পরিষ্কারভাবে দেখতে পেলাম। তখন বুঝতে পারলাম ওই চেনা মুখ আসলে জমিদার মশাইয়ের। তারপর আমি ধ্যানস্থ অবস্থা থেকে বেরিয়ে আসলাম। রূঢ় প্রক্রিয়ার মাধ্যমে যা যা দেখলাম তাতে আমি একটা বিষয়ে নিশ্চিত যে ছোট কুমারের এই হেন অবস্থার কারণ আর কেউ নয়,
স্বয়ং জমিদার মশাই নিজেই। এরপর আমি ছোট কুমারের ঘর থেকে বেরিয়ে অতিথি কক্ষের দিকে গেলাম। কিছু সময় পর আমার ঘরে একজন দাসী আর নায়েব মশাই এসে উপস্থিত হলেন। নায়েব মশাই আমায় উদ্দেশ্য করে বললেন, বাবা, আপনার আহার প্রস্তুত হয়েছে, আপনি এবার খেয়ে নিন। দাসী খাবার রেখে চলে যাওয়ার পর আমি নায়েব মশাইকে বললাম, হ্যাঁ সে না হয় খাবো, কিন্তু তার আগে আপনি একটা কথা বলুন তো। হ্যাঁ বাবা, বলুন। ছোট কুমারের এহেন অবস্থার জন্য কি কারণ থাকতে পারে? আসলে আমি এ বাড়ির নায়েব মাত্র, আমার পক্ষে বিশেষ কিছু জানা সম্ভব না। তবে একটা কথা আপনাকে আমি বলতেই পারি, যেদিন থেকে ময়ূরাক্ষী ও তার মেয়ে নিখোঁজ হয়েছে, সেই দিন থেকেই ছোট কুমারের এই অবস্থা হয়েছে। আর জমিদার মশাই তো ধরেই নিয়েছে এসবের পেছনে ওদেরই হাত আছে। ময়ূরাক্ষী? কে ছিলেন উনি? উনি ছিলেন এ জমিদার বাড়ির খাস দাসী, ও ওনার এক মেয়েও ছিল। কিছু মাস আগে দুজনের একই সাথে নিখোঁজ হবার খবর শোনা যায়। নায়েব মশাইয়ের এহেন কথা শুনে আমি বেশ বুঝতে পারলাম যে ময়ূরাক্ষী ও তাঁর মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার সাথে ছোট কুমারের অসুস্থতার কোনো না কোনো সম্পর্ক ঠিকই আছে। আর এই ব্যাপারে নায়েব মশাইকে কোনো প্রশ্ন করলে উনি কোনো উত্তর আমাকে দেবেন না। এর উত্তর আমাকে নিজেকেই বের করতে হবে। তারপর আমি নায়েব মশাইকে আর বিশেষ কিছু বললাম না। খাওয়া শেষ করে একটু বিশ্রাম করলাম। বিশ্রামের জন্য আমি মাটিতে কম্বল পেতে শুয়ে পড়লাম, কারণ কোনো গৃহস্থ বাড়ির পালঙ্ক বা খাটে আমি ঘুমোই না। অধিক পথ চলাচলের ফলে ক্লান্তি আসার কারণে একটু তন্দ্রা ভাব এসেছিল। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে আমি দেখলাম আমি কোনো এক অন্ধকার জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, আর এক কালো ছায়া আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। কিছুটা কাছে আসতেই আমি বুঝতে পারলাম এ এক অশরীরী। ওই অশরীরী এক বিভৎস স্বরূপের অধিকারী ছিল। সম্পূর্ণ গা যেন আগুনে পুড়ে দগদগে হয়ে আছে, আর সেই দগদগে ঘা থেকে অবিরত রক্ত নির্গত হচ্ছে। মণিহীন রক্তাভ চোখে আমার দিকে তাকিয়ে আছে সে। ওই চোখে এক অতি ভয়ঙ্কর প্রতিশোধের আগুন আমি দেখতে পেলাম। ওই অশরীরী আমার উদ্দেশ্যে বলল, ঈশ্বরের বর প্রাপ্ত সাধক হয়ে তুই এই পাপীদের রক্ষা করতে এসেছিস? যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা, আমি এদের সবাইকে একে একে শেষ করব। যে এমন করে ও আমাকে আর আমার নিরীহ মেয়েটাকে ওরা শেষ করেছে। এই কথাগুলো শোনার পরেই আমার তন্দ্রাভাব হঠাৎ করে কেটে গেল। ওই অশরীরীকে আমি যে কিছু প্রশ্ন করব তার আর সময় পেলাম না। অনেক প্রশ্ন আমার অজানাই রয়ে গেল। আমি ধীরে ধীরে
যেন এক জটিল কোনো ধাঁধার মধ্যে চলে যাচ্ছি। এমন এক দিক শূন্য সময়ে আমার একমাত্র ভরসা হলো মধু সুন্দরী দেবী, কিন্তু ওনার শরণাপন্ন হতে গেলে আমাকে দেবীর আরাধনায় বসতে হবে। এই সব ভাবছি, এমন সময় জমিদার মশাই এই অতিথি কক্ষের দিকে আসছেন বলে মনে হলো। কক্ষে এসে আমার উদ্দেশ্যে তিনি বললেন, আমাকে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য একটু বেরোতে হয়েছিল। আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না না জমিদার মশাই, আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনার এ বাড়ির ঠাকুর ঘরটি কোন দিকে? ঠাকুর ঘর? আপনি আমার সাথে চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। এ বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধবের পুজো করা হয়। পুজোয় নিত্যদিন ভোগের আয়োজনও করা হয়। তা বেশ, তো আমাকে একটিবার ঠাকুর ঘরে নিয়ে চলুন। এই বলে আমি জমিদার মশাইয়ের সাথে ঠাকুর ঘরে গেলাম। গিয়ে দেখলাম অতি সুসজ্জিতভাবে ঠাকুর ঘরের ভিতরটি সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু রাধা মাধবের সিংহাসনটি দেখে মনে হলো কেউ যেন অতি যত্ন সহকারে অনেক দিন আগে সাজিয়েছিল। কালের ক্রমে সেই সুন্দরতা কমে আসছে। আমি এই নিয়ে কাউকে কিছু বললাম না। আমি জমিদার মশাইকে বললাম, আমার কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরটি একাকী প্রয়োজন। হ্যাঁ, নিশ্চয়ই, আপনি যেটা বলবেন। আপনি নিশ্চিন্তে আপনার কাজ করুন। অশেষ ধন্যবাদ আপনাকে। এরপর তিনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলে আমি ঠাকুর ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। রাধা মাধবের সামনে করজোড়ে বললাম, হে প্রভু, এই জমিদার বাড়ির বিপদের দিনে কি কোনো উপকারই করতে পারবো না? আমি যে অনেক কিছুই বুঝে উঠতে পারছি না। আমাকে দয়া করে পথ দেখাও প্রভু, পথ দেখাও। এই বলে আমি রাধা মাধবের সামনে ধ্যানস্থ হলাম এবং এক বিশেষ মন্ত্র জপ করতে লাগলাম। রাত্র গত্যা স্মরণের জপেষ্ট সহস্রং জপান্তে কুণ্ডলীপতি সমাগোষ্ঠিত সন্নিধিং রুধিরাক্ষেন সন্তুষ্টা মন্ত্রীবৎ পালয়দ্দুপি পঞ্চবিংশতি দিনারং দদাতি নিয়ত্রেয়নাথা। 3 বার এই মন্ত্র জপ করতেই আমি ধ্যানস্থ অবস্থায় চোখের সামনে একটি দৃশ্য দেখতে পেলাম। আমি দেখলাম এই ঠাকুর ঘরের মধ্যে এক অল্প বয়সী যুবতী অতি পরম স্নেহে রাধা মাধবের সাজসজ্জা করছে, মধুর সুরে গানও করছে। তার গানে যেন রাধা মাধবের প্রাণ প্রস্ফুটিত হচ্ছে। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হঠাৎ দেখলাম সেখানে ছোট কুমার এসে উপস্থিত হলো এবং সেই মেয়েটির উদ্দেশ্যে বলল, অন্য তুমি এখানে?
আর আমি তোমায় সারা বাড়ি খুঁজে যাচ্ছি। আমি ভাবলাম তুমি আজ বাড়িতেই আসোনি। তুমি পুজোটা শেষ করে নাও, আমি তোমার জন্য বাগানে অপেক্ষা করছি। জমিদার মশাই আপনার সাথে কথা বলতে নিষেধ করেছেন। দেখো অন্য, আমি কার সাথে কথা বলবো কি বলবো না সেটা নিশ্চয়ই আমার বাবা ঠিক করে দেবে না। তুমি পুজোটা শেষ করে নাও, আমি বাগানে অপেক্ষা করছি। এই বলে ছোট কুমার ঠাকুর ঘরের সামনে থেকে চলে গেল। আমি বুঝলাম যে এই মেয়ের নাম হলো অন্নপূর্ণা, আর ছোট কুমারের মনে একে নিয়ে কোনো বিশেষ ভাব আছে। তারপর আমার দৃষ্টি গেল বাগান বাড়ির দিকে। দেখলাম ছোট কুমার অস্থিরভাবে বাগানে ঘোরাঘুরি করছে। তার কিছুক্ষণ পরেই অন্নপূর্ণা এসে উপস্থিত হলো। বলুন, কি বলবেন? আচ্ছা অন্য, আমার কি তোমার সাথে কোনো কথা থাকতে পারে না? দেখুন শিবশঙ্কর বাবু, আপনি তো জানেন আপনার বাবা আমাদের এই সম্পর্ক কোনোদিনই মেনে নেবেন না। আমার মা আপনার বাড়ির সামান্য দাসী মাত্র। আমার বাবা নেই, মায়ের মাস কাবারি টাকাতে কোনো রকমে আমাদের সংসার চলে যায়। আর আপনি কি না আমাকে? এটা হয় না শিবশঙ্কর বাবু, এটা আপনি বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আমি তোমার সব কথাই মেনে নিলাম। ভালো কি শুধু আমি একাই বাসি অন্য? তুমি বাসো না? চাঁদকে সবাই নিজের করে নিতে চায় শিবশঙ্কর বাবু, কিন্তু কি জানেন, গরিবের ঘরে কোনো স্বপ্ন দেখা যে বড় পাপ। গরিবের ঘরে চাঁদ বড়ই যে বেমানান। এই সব কিছু শুনে আমি প্রথম দিকটা বুঝতে পারলাম যে অন্নপূর্ণা হলো দাসী ময়ূরাক্ষীর মেয়ে। কারণ নায়েব মশাই বলেছিলেন যে ওর একটা মেয়েও ছিল। আর আমি এও বুঝলাম যে অন্নপূর্ণা ও ছোট কুমার একে অপরকে ভালোবাসে। বাগানের মধ্যে অন্নপূর্ণা ও ছোট কুমারের কথোপকথন চলতে লাগলো। তারপর হঠাৎ করে কে যেন গম্ভীর গলায় বলে উঠল, শিবশঙ্কর, তুমি কি করছো এখানে? তোমাকে কতবার বলেছি যে তুমি এই দাসীর মেয়ের সাথে মেলামেশা করবে না। আমি তোমার জন্য সুপাত্রীর সন্ধান পেয়েছি, আর তুমি কি না? ছি 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 ছি। তুমি আমার জন্য পাত্রী দেখেছো? আর এটা আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করোনি? তোমার মতামত নিয়ে আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে? তোমার এত বড় সাহস যে তুমি আমাকে এই কথাটা বলো? এই বলে জমিদার মশাই ছোট কুমারের গায়ে রীতিমতো হাত তুললেন। তারপর আমি আর এক দৃশ্যতে পৌঁছলাম। সেখানে দেখলাম জমিদার মশাই কিছুদিনের জন্য ছোট কুমারকে এক বিশেষ কারণে মামা বাড়ি পাঠালেন। আর তারপর নায়েব মশাইয়ের সাথে গোপনে কিছু আলোচনা করলেন। একটু পরিষ্কার হতে শুনলাম জমিদার মশাই নায়েব মশাইকে বলছেন, নায়েব মশাই, আজ আমার খুব আনন্দ হওয়ার দিন। কেন জমিদার মশাই, এই কথার কারণ? আজ রাতে আমি আমার পুত্রের জীবন থেকে ওই অমঙ্গলের ছায়া চিরতরে সরিয়ে দেব। মানে কোন অমঙ্গলের কথা বলছেন আপনি? সেটা আপনি সঠিক সময়ই জেনে যাবেন।
আপনি কেবল আজ রাতে আমার সাথে দাসী ময়ূরাক্ষীর বাড়িতে যাবেন, আর সঙ্গে যেন লেঠেলরাও থাকে। বাকিটা ওখানে গিয়ে বুঝে যাবেন। এ হেন কথোপকথনের পর আরো এক দৃশ্যতে পৌঁছলাম। সত্যি বলতে আমি এ দৃশ্য দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম জমিদার মশাই, নায়েব মশাই এবং কিছু লেঠেল গিয়ে পৌঁছেছে দাসী ময়ূরাক্ষীর বাড়িতে। নায়েব মশাই জমিদার মশাইকে বললেন, জমিদার মশাই, এই হলো দাসী ময়ূরাক্ষীর বাড়ি। এখানেই ও আর ওর মেয়ে অন্নপূর্ণা থাকে। কিন্তু আপনি এত রাত্রিতে এখানে কেন এসেছেন আমি ঠিক বুঝলাম না। ধৈর্য ধরো নাই, এত উতলা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তারপর অতি গম্ভীর কণ্ঠে লেঠেলদের উদ্দেশ্যে জমিদার মশাই বললেন, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোদের যা যা বলেছি সেই মতো কর। তার আগে বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দে, কেউ যেন বেরোতে না পারে। তারপর দেখলাম লেঠেলরা কোনো এক তৈল জাতীয় পদার্থ দাসী ময়ূরাক্ষীর বাড়ির ওপর ছিটিয়ে দিতে লাগলো। এমন সময় নায়েব মশাই বলে উঠলেন, জমিদার মশাই, তার মানে আপনি ওদেরকে? হ্যাঁ নাই, তুমি একদম ঠিক বুঝেছ। আমি ওদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেব। এক দাসীর মেয়ে কিনা জমিদার রুদ্রনারায়ণ রায়ের ছেলের দিকে নজর দেয়, এত বড় সাহস! ওদেরকে তো মরতে হবেই। না জমিদার মশাই, না, এমনটা দয়া করে করবেন না, এটা অন্যায়। আমি দেখলাম জমিদার মশাই নিজে হাতে বাড়িটাকে আগুন লাগিয়ে দিলেন। তারপর ময়ূরাক্ষী ও অন্নপূর্ণার সেই বেদনাদায়ক চিৎকার আমি স্পষ্ট শুনতে পেলাম। মানুষ কতটা নির্দয় হতে পারে আমি সেদিনই জেনেছিলাম। তারপর আমার ধ্যানস্থ অবস্থা ধীরে ধীরে কেটে গেল। এবার আমার কাছে সবটা পরিষ্কার। আমি এই বাড়িতে যে দুই শক্তির প্রভাব অনুভব করেছিলাম, এক শক্তি হলো ময়ূরাক্ষীর অতৃপ্ত আত্মা, আরেক হলো অন্নপূর্ণার আত্মা, যে আত্মা চাইছে না জমিদার বাড়ির কোনো ক্ষতি হোক। কারণ অন্নপূর্ণা ছোট কুমারকে ভালোবেসেছিল, আর প্রকৃত ভালোবাসায় কখনো প্রতিহিংসা আসে না, কেবল থাকে মায়ার টান। আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করলাম, হে কৃপা সিন্ধু, আমি যেন ময়ূরাক্ষী ও অন্নপূর্ণার হত্যাকারীদের শাস্তি দিতে পারি। আমি এইবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলাম এবং বেরিয়ে আসতেই দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে যেন কারোর অপেক্ষা করছে। আমাকে দেখা মাত্রই আমার উদ্দেশ্যে বললেন, আমার প্রণাম নেবেন বাবা। আমি এই জমিদার বাড়ির বড় ছেলে আদি শঙ্কর। কাজের সূত্রে বেড়াতে হয়েছিল, তাই আপনার সাথে আমার পূর্বে সাক্ষাৎ হয়নি। আচ্ছা বেশ। বাবা, আপনি তো আমার ভাইয়ের অসুস্থতার সম্পর্কে জানেন, কিন্তু তার সাথে আমার স্ত্রীও গুরুতর সমস্যায় আছে ঠাকুর।
আমি কি করব বুঝে উঠতে পারছি না। কি হয়েছে তোমার স্ত্রীর? আমার স্ত্রী গত 9 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তার সত্ত্বেও ওর গর্ভে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। কেবল সমগ্র নাভিদেশ এক ভয়ানক কালো রূপ নিয়েছে। কোনো ডাক্তার বদ্যি এর কারণ খুঁজে পাচ্ছে না। দেখো আদিশঙ্কর, তোমাদের বাড়ির ওপর এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে, আর তার কারণেই তোমার স্ত্রীর এই অবস্থা। কি বলছেন বাবা? আমাদের বাড়ির ওপর অভিশাপ? হ্যাঁ আদিশঙ্কর, এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে এ বাড়ির ওপর। আপনি আপনি কিছু একটা করুন বাবা, না হলে হয়তো আমার স্ত্রীকেও হারাতে হবে। আর এ আমি কখনো মেনে নিতে পারবো না বাবা। দয়া করুন বাবা, দয়া করুন। দেখো, চিন্তা করো না, এ বিপদ থেকে তোমরা সবাই মুক্তি পাবে, আমি তোমায় কথা দিচ্ছি। একজনের করা পাপের ফল সবাই পেতে পারে না। আদিশঙ্কর, তুমি আমাকে একবার তোমার স্ত্রীর কাছে নিয়ে চলো। হ্যাঁ নিশ্চয়ই বাবা, এখনই চলুন আপনি। আসুন আসুন আমার সাথে। এই বলে আমি আদিশঙ্করের সাথে তার স্ত্রীর ঘরে গেলাম। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলাম পালঙ্কে ঘুমিয়ে আছে আদিশঙ্করের স্ত্রী। কিছুদিন আগে পর্যন্ত ও স্বাভাবিক ছিল, কিন্তু এই 2 দিন যাবৎ শয্যা ছেড়ে ওঠার ক্ষমতাটুকুও পাচ্ছে না বাবা। আমি আদিশঙ্করের স্ত্রীর কাছে গিয়ে লক্ষ্য করলাম নাভি দেশটা কি বিভৎস কালো রূপ নিয়েছে। আমি আদিশঙ্করকে বললাম, আমার কিছুটা আতপ চাল আর সিঁদুর লাগবে, একটু এনে দিতে পারবে? হ্যাঁ বাবা, নিশ্চয়ই, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই কে কোথায় আছো? দাসী, দাসী! আদিশঙ্করের গলার আওয়াজে নায়েব মশাইও ঘরে ছুটে এলেন। বললেন, হ্যাঁ, কি কি হয়েছে বাবা? আপনি আমায় বলতে পারেন। আমার কিছুটা আতপ চাল আর সিঁদুর লাগবে। আদিশঙ্কর সেটাই আনতে গিয়েছে। আতপ চাল আর সিঁদুর এনে দেওয়ার পর আমি একটা পাত্রে উপকরণগুলি ঢেলে কিছুটা জল মিশিয়ে একটি প্রলেপ তৈরি করলাম, আর এক বিশেষ মন্ত্র জপ করতে লাগলাম। ইয়ামিত্রাং সগর্ভোদ্ধারে জপদষ্ঠ সহস্রকং ইয়ত্রং যজপান্তে হাসো সামায়ান্তিকে পুনঃ কর্ম করতেব্যং গৃহ সংস্কার কর্মচ করতে ক্ষেত্রজং কর্ম বজ্রপাণি প্রসাদত। তারপর আমি ওই প্রলেপ আদিশঙ্করের স্ত্রীর মাথায় লাগিয়ে দিলাম, এবং সঙ্গে সঙ্গে তার ফল প্রকাশ ঘটল। 9 মাস গর্ভাবস্থায় যেই রকম নাভিদেশ হওয়া উচিত, ঠিক সেই রকম ধীরে ধীরে নাভিদেশ পরিপূর্ণ হতে লাগলো। এই দৃশ্য দেখে আদিশঙ্কর আমার পায়ে লুটিয়ে পড়ল, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা, বাবা, আপনি আপনি সত্যি ঈশ্বরের আশীর্বাদ ধন্য একজন সাধক। বাবা, নায়েব মশাই আমাকে ভুল বলেননি। বাবা, নায়েব মশাই আমাকে ভুল বলেননি। আহা, ওঠো আদিশঙ্কর, ওঠো। এমন দুর্দিনে এতটা ভেঙে পড়তে নেই। আপনি আপনি যে কোনো উপায়ে এই বাড়ির মানুষদেরকে বাঁচান বাবা। আমার বিশ্বাস, আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি পারবেন। হ্যাঁ আদিশঙ্কর, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, তুমি কোনো চিন্তা করো না। সমগ্র ঘটনার কারণ, উৎপত্তি সবটাই আমার কাছে এখন পরিষ্কার, কিন্তু এই সমস্যার সমাধানটা আমাকে খুঁজে বের করতেই হবে।
আর সেটার জন্য আমাকে সমস্যার আরো গভীরে যেতে হবে। এই সব ভাবতে ভাবতে আমি অতিথি কক্ষে পৌঁছলাম। আমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলাম। আমি কোথা থেকে সমাধানের পথ শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। আর তেমনি ওই মানুষরূপী পশু জমিদার রুদ্রনারায়ণ রায়ের প্রতি আমার ঘৃণা বাড়তে লাগলো। আমি যখন দিক শূন্য হয়ে পড়ি তখন আমার মাই আমাকে পথ দেখান। তাই সময় নষ্ট না করে আমার ঝুলিতে যা যা সামগ্রী আছে তা দিয়েই আমি দেবীর আরাধনার সামগ্রী প্রস্তুত করতে শুরু করলাম। প্রস্তুত কার্য শেষ হলে আমি দেবীকে স্মরণ করে ধ্যানস্থ হলাম এবং দেবীর বীজ মন্ত্র জপ করতে লাগলাম। 121 বার মন্ত্র জপ করার পর আমার কানে সেই ডাক ভেসে আসলো। তারানাথ, সেই ডাক, যেই ডাক আমি বরাকর নদীর তীরের সাধন ক্ষেত্রে প্রথম শুনেছিলাম। মা এসেছেন। তারানাথ, কি হয়েছে? আজ যে বড় ডাকলি আমায়। মা, তুমি এসেছো? মা, আমি জানি তোমার কাছে কিছুই অজানা নয়। আমি কিভাবে এই জমিদার বাড়িকে রক্ষা করব তুমি বলে দাও মা। আমাকে পথ দেখাও মা, পথ দেখাও। জমিদার রুদ্রনারায়ণ রায় যে পাপ করেছে তার ফল তাকে পেতেই হবে। এটা তুই কোনোভাবেই থামাতে পারবি না। পাপের প্রায়শ্চিত্তের মধ্য দিয়েই নতুন আলোর প্রকাশ ঘটবে। আমি বুঝেছি মা তোমার কথা। আমাকে শুধু আশীর্বাদ করো, আমি যেন এই জমিদার বাড়িকে রক্ষা করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে তারানাথ। এবার যে আমায় যেতে হবে। এই বলে দেবী বিদায় নিলেন। দেবীর কথা শুনে সমাধানের পথ আমার ভাবা হয়ে গিয়েছে। আমি তারপর ধ্যানস্থ অবস্থা থেকে বেরিয়ে এলাম। আমি অতিথি কক্ষের সামনে থাকা একজন দাসীকে দিয়ে জমিদার মশাই এবং নায়েব মশাইকে ডেকে পাঠালাম। কিছুক্ষণ পর ওনারা আসলেন অতিথি কক্ষে। জমিদার মশাই বললেন, বাবা, কি হয়েছে? আপনি হঠাৎ ডেকে পাঠালেন? সব ঠিক আছে তো? সব ঠিক করার জন্যই আমি আপনাদের ডাকলাম। আমি এই বিপদের সমাধান খুঁজে পেয়েছি। সমাধান পেয়েছেন? এসবের পিছনে কে আছে? যদি একটু বলতেন। আমি জমিদার মশাইকে একটু ছল করে বললাম, আপনাদের বাড়িতে একজন পুরনো দাসী ছিল, ময়ূরাক্ষী। এই সব ওরই কার্য। ময়ূরাক্ষী বাড়িতে থাকতেও কোনোদিন আমাদের ভালো চায়নি, আর চলে গিয়েও ক্ষতি করে যাচ্ছে। নিজ মনুষ্যত্বের মানুষ। জমিদার মশাই আমার কাছে এমন ভাব করলেন যেন উনি কিছুই জানেন না। আমি এইসব নিয়ে বেশি কিছু বললাম না। আমি বললাম, আজ রাতে ময়ূরাক্ষীর বাড়ির সামনে আমাদের এক মহাযজ্ঞ করতে হবে, আর সেখানে জমিদার মশাই আপনাকে, নায়েব মশাই ও ছোট কুমারকে উপস্থিত থাকতে হবে। কিন্তু বাবা, ছোট কুমারের শারীরিক অবস্থা অনুযায়ী আহা নায়েব, আমি ছোট কুমারের জন্য বিশেষ পালকির ব্যবস্থা করে দেব।
আর তাছাড়া তো লেঠেলরা থাকবেই, কোনো অসুবিধা হবে না। না, কোনো অসুবিধে হবে না। আপনি তাড়াতাড়ি সব ব্যবস্থা করে ফেলুন, বিলম্ব করা ঠিক হবে না। তারপর জমিদার মশাই এবং নায়েব মশাই অতিথি কক্ষ থেকে বেরিয়ে গেলেন। আমি এদিকে যজ্ঞের সরঞ্জাম জোগাড় করতে লাগলাম। যজ্ঞের জন্য তিল, শ্বেত সর্ষে, শ্বেত শেয়ালের লোম, কাকের বাম পায়ের কনিষ্ঠা আঙুল ও একটি বিশেষ প্রাণীর মরা মাথা, এগুলির প্রায় সবই আমার কাছে ছিল। আর যা ছিল না সেইগুলিও জোগাড় করতে লাগলাম। অবশেষে সেই সময় আসলো। ময়ূরাক্ষীর বাড়ির দক্ষিণ দিকে আমি যজ্ঞকুণ্ড সাজিয়েছিলাম, আর তার পাশেই ছোট কুমারকে শুইয়ে দিতে বললাম। আমি যে যজ্ঞটি করতে চলেছি সেটি হলো বজ্রপানি যজ্ঞ। এই যজ্ঞে সমস্ত ডাকিনী ও যোগিনীদের অভিশাপ থেকে মানুষকে রক্ষা করা যায়, কিন্তু যদি সেই ডাকিনী কোনো মানুষের দ্বারা জীবিত অবস্থায় নিপীড়িত হয়ে থাকে তবে তাকে বাঁচানো অসম্ভব। আমি যজ্ঞ করার আগে গাত্রবন্ধন ও অগ্নিগণ্ডি কেটে দিলাম। জানি এইসব কোনো কাজে লাগবে না, তবুও চেষ্টা করে দেখব যদি সবাইকে রক্ষা করতে পারি। তারপর আমি দেবীকে স্মরণ করে এক এক করে প্রণাম মন্ত্র জপ করে বজ্র মন্ত্র পাঠ করলাম। ওম বজ্রবোধে তেজানাং, ওম ফট, ওম ভট, পিশাচং চামুণ্ডাং বামাপাদেনাক্রমং ত্রয়াজিতং জপেত, শীঘ্রমাগত্য চামুণ্ডাং দাসী বদস্তা পিশাচং। মন্ত্র শেষ করে কাকের বাম পায়ের কনিষ্ঠা আঙুল যজ্ঞের আগুনে দেওয়া মাত্রই এক কালো ধোঁয়া যেন চারিদিক থেকে যজ্ঞস্থান ঘিরে ধরল। ক্রমে ক্রমে সেই কালো ধোঁয়া এক ভয়ানক অবয়বে পরিণত হলো। সেই দৃশ্য দেখে লেঠেলরা রীতিমতো ভয়ে ছুটে পালালো। সেই দেখে জমিদার মশাই বললেন, ওরে তোরা পালাচ্ছিস কেন? তোরা লেঠেল না সব এক একটা ভেড়ার দল? সেই অবয়ব ধীরে ধীরে এক নারী রূপে পরিণত হলো। কি ভয়ঙ্কর তার রূপ! সর্পর ন্যায় চুল যেন ঘিরে ধরেছে সমগ্র যজ্ঞস্থান। জ্বলন্ত দেহ থেকে মাংসপিণ্ড যেন খসে খসে পড়ছে। সেই ভয়ঙ্কর রূপের দিকে আমি বেশিক্ষণ তাকাতে পারলাম না। আর সেই রূপ দেখে চিৎকার করে উঠলেন জমিদার মশাই। ময়ূরাক্ষী! বাবা বাবা, এই দেখুন, এই হলো ময়ূরাক্ষী। এই আমার ছেলে আর পরিবারকে শেষ করে দিতে চায়। হ্যাঁ রে শয়তান, তুই একদম ঠিক ধরেছিস। মনে পড়ে সেই রাতের কথা? কেমন নির্মম ভাবে আমাকে, আমার মেয়েকে তুই নিজের হাতে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলি। কে ক্ষতি করেছিল আমার মেয়ে? তোর ছেলেকে ভালোবেসেছিল, তাই তো? ভালোবাসাটা এত অপরাধ? আজ তোর চোখের সামনে আমি তোর ছেলেকে শেষ করব।
আর তারপর শেষ করব তোকে। এক এক করে সবাইকে মারবো, যতক্ষণ না পর্যন্ত বংশকে নির্বংশ করছি ততক্ষণ আমার শান্তি নেই। ময়ূরাক্ষী দেবী, আমি জানি আপনাদের সাথে ঠিক কি কি হয়েছে। একজনের করা পাপের শাস্তি আপনি সবাইকে তো দিতে পারেন না, এই অন্যায়। আপনি ছোট কুমারকে ছেড়ে দিন, ও নির্দোষ। ন্যায় অন্যায় শেখাবার তুই কে? আমি তোকে প্রথমেই সাবধান করেছিলাম যে তুই এখান থেকে চলে যা। তুই এদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। আমার কাজে বাধা হয়ে দাঁড়াস না তারানাথ, প্রতিশোধ আমি নেবই। হ্যাঁ, আমি দেখলাম ওই পিশাচিনী ছোট কুমারের দেহকে শূন্যে ভাসিয়ে দিচ্ছে আর হা হা করে হাসছে। সেই অট্টহাসিতে সমগ্র প্রান্তর যেন কেঁপে উঠছে। হঠাৎ করে দেখলাম ছোট কুমারকে কোনো এক অজানা কালো ধোঁয়া ভাসমান অবস্থায় ঘিরে ধরেছে, আর তারপরেই ছোট কুমার ওই ধোঁয়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে মাটিতে নেমে আসছে। ছোট কুমারকে সঠিক স্থানে শুইয়ে দিলে ওই কালো ধোঁয়াও এক নারী রূপে পরিণত হলো। আমার বুঝতে বাকি রইল না যে ওটা কে। আমি জানতাম যে অন্নপূর্ণা আসবেই, ও ছোট কুমারের কোনো ক্ষতি হতেই দেবে না। মা, এ তুমি কি করছো? জমিদার মশাইয়ের করা পাপের শাস্তি ও কেন পাবে? আমি থাকতে সেটা কখনোই হতে দেব না। তুই আমাকে আমার কার্য সিদ্ধি করতে দে, আমাকে বাধা দিস না। যদি শাস্তি দিতেই হয় তুমি ওই পাপী লোকটাকে দাও, শিবশঙ্কর বাবুকে ছেড়ে দাও। আমি মেয়ে হয়ে তোমার কাছে ওর প্রাণ ভিক্ষা চাইছি মা। আমি আমার তন্ত্র জীবনে ওই রকম অভিজ্ঞতার শিকার ওই প্রথমই হয়েছিলাম। আমার কোনো মন্ত্রই যেন ওদের কারোর ওপর কাজ করছিল না। আমি কাউকে বশে আনতে পারছিলাম না। অন্নপূর্ণার আকুতি শুনে ময়ূরাক্ষী বলল, তবে তাই হোক, মেনে নিলাম তোর কথা। বেঁচে থেকে মা হয়ে তোকে অভাব আর যন্ত্রণা ছাড়া কিছুই দিতে পারিনি। আজ না হয় তোর অসমাপ্ত প্রেমটাই তোকে দিলাম, কিন্তু ওই পাপীকে যে মরতেই হবে। শুধু তুমি কেন মা, আমিও মারবো ওকে নিজের হাতে। এই বলে ওই দুই অতৃপ্ত আত্মা ছুটে গেল জমিদার মশাইয়ের দিকে। সেই দেখে আমাকে নায়েব মশাই বললেন, বাবা কিছু করুন আপনি, জমিদার মশাইয়ের যে বিপদ। আমার হাতে আর কিছুই নেই নায়েব মশাই, আমি নিরুপায়। জমিদার মশাই যে পাপ করেছেন স্বয়ং ঈশ্বরও চান শাস্তি পাক। ওই দুই অতৃপ্ত আত্মা জমিদার মশাইকে শূন্যে তুলে আছড়ে মাটিতে ফেলে দিল। তারপর কোনো এক অদৃশ্য বাঁধন যেন জমিদার মশাইয়ের গলা পেঁচিয়ে ধরল। ধীরে ধীরে জমিদার মশাইয়ের দেহ নিষ্প্রাণ হয়ে গেল। এই
সবকিছু আমাদের চোখের সামনেই ঘটল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। হায় ঈশ্বর, পাপের কি নির্মম পরিহাস হয় আমি সেদিন উপলব্ধি করেছিলাম। তারপর ধীরে ধীরে চারিপাশের পরিবেশ স্বাভাবিক হতে লাগলো, আর ছোট কুমারের দেহেও ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করলাম। আমি নায়েব মশাইকে বললাম, জমিদার বাড়িতে খবর পাঠান নায়েব মশাই, ছোট কুমার ও জমিদার মশাইকে নিয়ে যেতে হবে। অবশেষে আমরা সবাই জমিদার বাড়িতে এসে পৌঁছলাম। জমিদার মশাইকে ঘিরে কান্নার রব উঠেছে। আমাকে বড় কুমার বলল, বাবা, বাবা মশাইয়ের সাথে এটা কি ঘটে গেল? আমার আমার মাথার উপর যার কোনো ছায়া রইল না বাবা। তারপর একটু আগে থেকেই আমার স্ত্রী ব্যথায় ছটফট করছে, দাইকে খবর পাঠানো হয়েছে। আমি আমি বড় অসহায় হয়ে পড়লাম, বড় অসহায় পড়লাম। দেখো আদিশঙ্কর, তোমার বাবা দম্ভের বশে এক জঘন্য অপরাধ করেছিলেন, সেটা তুমিও জানো। আর পাপ কোনোদিন চাপা থাকে না আদিশঙ্কর, দেরি হলেও সেটা বহিঃপ্রকাশ ঘটবেই। আমি আশা করব ভবিষ্যতে তুমি যেন এইরকম কোনো ভুল না করো, আর তোমার স্ত্রীকে নিয়ে চিন্তা করো না। তোমার এবার বাবা হওয়ার সময় হয়ে এসেছে, সব কুশলে মিটে যাবে। হ্যাঁ বাবা, আপনার কথাই যেন সত্য হয়। কিন্তু আমার আমার ভাইটির কি হবে এখন? ছোট কুমারের ওপর যে বিপদ ছিল তা সম্পূর্ণভাবে নেমে গিয়েছে। ছোট কুমার এবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবেন। কিছুক্ষণ পরে এক দাসী দৌড়ে এসে সংবাদ জানালো, আদি শঙ্করের স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এই শুনে আদি শঙ্কর আমার পায়ে ধরে বলল, বাবা, বাবা, এ সব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি আমার মেয়েকে আগে দেখবেন, ওকে ওকে আশীর্বাদ করবেন। আপনি আপনি চলুন বাবা, চলুন আপনি। তোমরা একবার ভাবো ঈশ্বর কি না পারে। একই দিনে একটি প্রাণ নিলেন, আবার একটি প্রাণ দিলেন। তারপর আমি গেলাম আদি শঙ্করের স্ত্রীর ঘরে। গিয়ে দেখলাম, আহা, কি সুন্দর রূপ সেই কন্যা সন্তানটির, যেন দেবলোক থেকে কোনো দেবী জন্মগ্রহণ করেছেন এই জমিদার বাড়িতে। আমি ওর নাম রাখলাম অন্নপূর্ণা। তারপরের দিন আমি ফিরে আসি ওই জমিদার বাড়ি থেকে। বেশ কিছুদিন যাওয়ার পর আমার কাছে নায়েব মশাই এসেছিলেন আদি শঙ্করের মেয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে। এক বিশেষ কাজে আটকে পড়ায় যেতে পারিনি যদিও। সেই শিশু অবস্থার পর আমি আজ আবার অন্নপূর্ণাকে দেখলাম। মানে ওই দম্পতিটি অন্নপূর্ণা ও তার স্বামী এসেছিল? হ্যাঁ কিশোরী, ওরাই এসেছিল। মানুষটাকে যত দেখছি, যত জানছি, যেন ভক্তি ক্রমশই বেড়ে চলেছে। আজ কত ঘটনার সাক্ষী হয়ে আছেন এই মানুষটা, তাই তো বারবার ছুটে আসতে ইচ্ছে করে আমাদের।